কোশ্চেনটা কি বললাম যে সরল দেহকেন্দ্রিক ও পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ব্যাসার্ধ যথাক্রমে R1 R2 আর R3 হলে এদের অনুপাত নির্ণয় করো। আর যেখানে কিনারার দৈর্ঘ্য বলে দিলাম যে স্মল a, তাহলে R1:R2 R3 এটা করো। হ্যাঁ, কে করেছো? হ্যাঁ বলো দেখি কি করেছো। হ্যাঁ বলো। প্রথমে তো a/2 লিখেছো, আর একটা লিখেছো √3 a/4, আর একটা লিখেছো a/2 √2। এটা অনুপাত করে সরল অনুপাতে যখন নিয়ে গেছো কত হয়েছে বলো দেখি। কি নাম বললে তোমার? হ্যাঁ, যে কেউ একজন। হ্যাঁ, তুমি যেটা পেয়েছো আমি বলি, দেখো যেটা পাওয়া গেছে পরপর করলে প্রথমে তো হাফ হবে, তারপর √3/4 হবে, 1/2 √2 হবে। হ্যাঁ, 2 √2 লিখেছি তো। 2:1:√2। হ্যাঁ, এইটা যে বলছো এটা ঠিকই বলছো, একটু ঠিক ঠিক মনে হচ্ছে আমার। এইটা হয়েছে কি দেখো তো সবারই। এইটা যদি চলে আসে, আমি স্টেট জ্ঞান দিয়েছি, কিন্তু এইটা যদি চলে আসে তাহলে তোমাদের হয়ে গেছে। আর যদি এটা না হয় তাহলে এটা বাড়িতে বসে করবে, এই অনুপাতটা করবে বাড়িতে বসে। 2-3টে স্টেপ আছে, এইটা পাবে শেষমেশ। যদি এটা না হয়ে থাকে তাহলে ভুল আছে। হ্যাঁ, এটা তো অঙ্ক, আমি এখানে আর কিছু বলছি না, তোমরা নিজেরাই করে নিতে পারবে। কেউ যদি না করতে পারো তাহলে আমাকে বলবে, তাহলে অঙ্ক শিখিয়ে দেবো এটা আমি তোমাকে। কার কার হয়েছে এটা? কেউ আছে যার হয়েছে এটা? তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আর কিছু বলছি না। করে নেবো, বসে বসে করে নেবো, হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা বলছি, আজকে নিউমেরিক্যাল গুলো করাবো, সেই জন্য বলেছিলাম যে ক্যালকুলেটরটা পাশে রাখবে, যাদের ক্যালকুলেটর আছে। যাদের নেই তারা মোবাইলে করতে পারো, বা পরে বসে বসে করে নেবে। বাড়ির কাজ দেবো, সেই বাড়িতে যখন কাজ দেবো তখন করে নেবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন অবশ্যই দেবে অঙ্ক। 99% চান্স হচ্ছে একটা অঙ্ক দেবার, মানে 100%ও বলতে পারি, 99% বলার অভ্যাস আছে বলে বললাম আর কি। 100% একটা কোশ্চেন অঙ্ক দেবেই। সেটা কোথা থেকে দেবে? কেলাসের ঘনত্ব নির্ণয়, এই টপিক থেকে দেবে। দেখবে যাদের কাছে বই আছে, বইটা এই পেজটা বার করে নাও, কেলাসের ঘনত্ব নির্ণয়। ডেনসিটি অফ ক্রিস্টাল, এই টপিক থেকে একটা কোশ্চেন দেবে। আচ্ছা, এই টপিক থেকে কোশ্চেন দেওয়ার আগে আমি তোমাদের একটা কোশ্চেন করি। সেটা হচ্ছে কেলাস এর ঘনত্ব এবং একক কোষের ঘনত্ব, এটা কি একই হবে না আলাদা হবে? একই হবে, একবারে বলে দিচ্ছে। কি পড়াশোনা করে রেখেছে নাকি আগে থেকে? একটা ক্রিস্টাল, একটা বড় ক্রিস্টাল, সেই বড় ক্রিস্টালের ঘনত্ব আর একটা ছোট্ট ইউনিট সেলের ঘনত্ব কি একই হবে? ছোটগুলোকে নিয়ে বড়টা হচ্ছে, তাহলে ছোট ঘনত্ব আর বড় ঘনত্ব একই হবে, এটাই বলতে চাইছো? আচ্ছা, মানে মোট কথা হচ্ছে যে ঘনত্ব হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। মনে আছে ইন্টেন্সিভ প্রপার্টি বলে একটা কথা ছিল?
ইন্টেন্সিভ প্রপার্টি মানে ইন্ডিপেন্ডেন্ট অন মাস, মাসের উপর ডিপেন্ড করে না, সাইজের উপর ডিপেন্ড করে না, পরিমাণের উপর ডিপেন্ড করে না, অবস্থার কি বলে অবস্থার সাপেক্ষ ধর্ম, ভর সাপেক্ষ ধর্ম নয় এটা। তাহলে ঘনত্বটা যেহেতু ইন্টেন্সিভ প্রপার্টি, একটা বড় ক্রিস্টালের ঘনত্ব যা হবে ছোট ছোট ইউনিট সেলের ঘনত্ব তাই হবে। তাহলে আমাকে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে ক্রিস্টালের ঘনত্ব কত বা ইউনিট সেলের ঘনত্ব কত, ব্যাপারটা একই কিন্তু। হ্যাঁ, তোমাকে যদি বলে একটা আয়রনের কেলাস, সে বডি সেন্টার কিউবিক ক্রিস্টাল, তার একক কোষের ঘনত্ব কত বা ওই ক্রিস্টালের ঘনত্ব কত, ব্যাপারটা একই। হ্যাঁ, এবার আসছি যে ডেনসিটি অফ ইউনিট সেল মানে কি। আমি এটা বলতে পারি, ডেনসিটি অফ ইউনিট সেল বা একক কোষের ঘনত্ব, ঘনত্ব সমান কি আমি বলতে পারি মাস অফ ইউনিট সেল, শর্টকাটে লিখছি ইউসি, বাই ভলিউম অফ ইউনিট সেল বলতেই পারি। তাহলে মাস অফ ইউনিট সেল বাই ভলিউম অফ ইউনিট সেলই হচ্ছে ঘনত্ব, ইউনিট সেলের ডেনসিটি। আচ্ছা, এখন দেখো যদি n সংখ্যক পরমাণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, বা কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, যাই বলো পরমাণু বা কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, এর ভর কত হবে জানো? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর কত হবে? বলো। ওই কেলাসটার যে আণবিক ভর সেটাই হবে ক্যাপিটাল এম, মলিকুলার ওয়েট। মৌলের পারমাণবিক ভর বা মৌলের আণবিক ভর যাই বলবে, অণুর আণবিক ভর, মলিকুলার ওয়েট ক্যাপিটাল এম আমি লিখলাম। এবার আমি যদি জিজ্ঞাসা করি যে প্রতিটি পরমাণুর ভর যদি জিজ্ঞাসা করি, তাহলে কি হবে? এম বাই ক্যাপিটাল এন। আচ্ছা, এইটা হয়ে গেল প্রত্যেকটা পরমাণুর ভর, এক একটা পরমাণুর বা এক একটা ইউনিট, যে ইউনিট সেলের যে কম্পোনেন্ট বা কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলো ছিল, সেটা আয়ন হতে পারে, অণু হতে পারে, পরমাণু হতে পারে, তাদের প্রত্যেকটা ভর যদি এটা বলি। আচ্ছা, কোশ্চেন যদি করি এখন তোমাদের যে ইউনিট সেলের ভর কত হবে, তাহলে মাস অফ ইউনিট সেল কত হবে? দেখো একটা ইউনিট সেলে যত, বলো এম বাই এন ইন্টু প্রত্যেকটা পরমাণুর ভর। হ্যাঁ, তাহলে আমি বলছি দেখো পরমাণুর সংখ্যা যদি আমি জেড বলি, হ্যাঁ একদম ঠিক, তাহলে যতগুলো পরমাণু থাকে সেই পরমাণুর সংখ্যা ইন্টু প্রত্যেকটা পরমাণু বা প্রত্যেকটা অণু বা প্রত্যেকটা আয়নের ভর, এইটা। আচ্ছা, ভলিউম অফ ইউনিট সেলটা আমি জানি, যদি ক্রিস্টালটা কিউবিক ক্রিস্টাল হয় আর কিনারার দৈর্ঘ্য যদি স্মল এ হয়, তাহলে এ কিউব হবে। শর্ত কি? যদি ইউনিট সেলটা কিউবিক সিস্টেম হয়। আমি তো বলে দিচ্ছি আগের দিন যে আমাদের কিউবিক ক্রিস্টালটাই শুধু সিলেবাসে আছে, বাকিগুলো সিলেবাসে অন্তর্গত নেই, মানে তার সম্পর্কে ডিটেলসটা নেই আমাদের। তাহলে এটা হয়ে গেল। তাহলে ডেনসিটি যেটা পাই, একদম লাস্ট লাইন আমি বলছি, ডেনসিটি যেটা পাই সেটাকে রো বলতে হয়। রো রো সমান যেটা পেলাম সেটা আমি লিখছি, দেখো জেড এম এন এ কিউব, এই যে ফর্মুলাটা পেলাম, সেই ফর্মুলাটা থেকে অঙ্ক করতে দেয় তোমাকে পরীক্ষায়। এইটাও কোশ্চেন দিতে পারে যে একক কোষের বা ক্রিস্টালের ঘনত্ব নির্ণয়ের ফর্মুলাটি প্রতিষ্ঠা করো। ডেরিভেশনটা তোমাকে দিতে পারে পরীক্ষায়, একটা শর্ট কোশ্চেন 1.5 নম্বরে বা 2 নম্বরে বা 1 নম্বরে একটা কোশ্চেন দিতে পারে। এটা একটা সমীকরণ দিয়ে দিলাম 1। এই প্রত্যেকটা জিনিস কি কি? এটা হচ্ছে ইউনিট সেলের ঘনত্ব বা ক্রিস্টালের ঘনত্ব, জেড হচ্ছে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল, এম হচ্ছে মলিকুলার ওয়েট অফ দ্য ক্রিস্টাল, আর এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আর এ হচ্ছে ওই ইউনিট সেলের কিনারার দৈর্ঘ্য, আর এই গ্রুপ তাহলে ঘনত্ব, ইউনিট সেলের ঘনত্ব, ঘনত্ব বলছি ইউনিট সেলের আয়তন। তাহলে এই ফর্মুলা থেকে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে।
আচ্ছা, কত টাইপের কোশ্চেন হয় যতগুলো এখানে দেখতে পাচ্ছ জিনিস, কখনো তোমাকে রো জিজ্ঞাসা করবে ইউনিট সেলের ঘনত্ব কত, বাকি এই 4টে জিনিস দিয়ে দেবে, এই 4টেই দিয়ে দেবে। টোটাল 5টা দেখো জিনিস আছে, এই 5টার মধ্যে একটা জিনিস তুমি অলরেডি জানো, সেটা হচ্ছে ক্যাপিটাল এন। তার মানে 3টে জিনিস আর একটা 4টে জিনিস, এই 4টে জিনিসের মধ্যে 3টে আননোন থাকবে, একটা চাইবে, একটা চাইবে বারবার, আর 3টে আননোন থাকবে। তাহলে নিশ্চয়ই এই টাইপের অঙ্কগুলো কতগুলো টাইপ হতে পারে, অনেক রকম টাইপ হতে পারে। রো রো নির্ণয় করা একটা টাইপ, জেড নির্ণয় করা একটা টাইপ, মলিকুলার ওয়েট নির্ণয় করা একটা টাইপ, অ্যাভোগাড্রো সংখ্যাও নির্ণয় করতে দেয়, এটা সবচেয়ে সহজ অঙ্ক হয়, কারণ অ্যাভোগাড্রো সংখ্যা সবাই জানি আমরা। তাই অ্যাভোগাড্রো সংখ্যা নির্ণয় করতে দিলে একবার ডাইরেক্ট লিখে দেবে না, অঙ্কটা কষবে তারপরে করবে। আবার অনেক সময় আয়তন নির্ণয় করতে দিতে পারে, বা একক কোষের কিনারার দৈর্ঘ্য নির্ণয় করতে দিতে পারে। তাহলে বোঝাতে পেরেছি কোশ্চেন গুলো কি কি টাইপের আছে। একটা অঙ্ক বলি, তাহলে তুমি বুঝতে পারবে ভালো। আর যাদের কাছে বই আছে, বইতে পেজটা বার করে নাও, পেজ নাম্বার হচ্ছে 16, নতুন বই। আর যাদের কাছে বই নেই তারা বন্ধুদের কাছ থেকে একটু চেয়ে নেবে কোশ্চেন গুলো। যেমন আমি ছোট্ট করে বলছি, কোশ্চেনটা পুরো বড় করে বলছি না, ছোট্ট করে বলছি। একটা কোশ্চেন দেওয়া আছে পেজ নাম্বার 16-এ, 1-এর কোশ্চেনটা। হ্যাঁ, সেখানে বলা আছে যে একটি আয়রন ধাতু সেই আয়রন ধাতুর বিসিসি বডি সেন্টার কিউবিক ক্রিস্টাল গঠন করে, বডি সেন্টার কিউবিক ক্রিস্টাল গঠন করে, বিসিসি দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। যদি ওই কেলাসের একক কোষের কিনারার দৈর্ঘ্য মানে স্মল এ, কিনারার দৈর্ঘ্য 288 পিকোমিটার হয়, তবে আয়রনের ঘনত্ব কত, বা ওই কেলাসের ঘনত্ব কত, বা একক কোষের ঘনত্ব কত নির্ণয় করতে বলেছে। এটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস দিয়ে দেওয়া আছে যে আয়রনের মলিকুলার ওয়েট এফির ক্ষেত্রে ক্যাপিটাল এমটা দিয়ে দিয়েছে, আমি ডাইরেক্ট ক্যাপিটাল এমটা লিখছি, সেটা দিয়েছে 55.85। তাহলে 55.85 দিয়ে দিয়েছে, নির্ণয় করতে দিয়েছে রো। তাহলে সবাই খাতায় করে ফেলো। আচ্ছা, বইয়ের হেল্প নেবে না, নিজে থেকে করার পরে আমাকে অ্যান্সারটা বলবে। যাদের বই নেই তারা অ্যান্সারটা বলবে, আর যাদের বই আছে বইয়ের সাথে মিলিয়ে নাও তারা। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এইখানে যেহেতু দেখো পিকোমিটারে দেওয়া আছে কিনারার দৈর্ঘ্যটা, আর ঘনত্ব সাধারণত গ্রাম পার সিসিতে বের করতে দেয়, গ্রাম পার সিসি, সেন্টিমিটার কিউব। তাহলে সিজিএস এ সবগুলোকে কনভার্ট করতে হবে। তাহলে এত পিকোমিটার সমান কত সেন্টিমিটার বের করে নেবে। নিশ্চয়ই তোমরা জানো যে পিকোমিটার থেকে সেন্টিমিটারে কি করে যেটা আমি আগের দিন শিখিয়ে দিয়েছি, আগের দিন বলতে অনেক আগে, তাও তোমরা জানো যে 10⁻10 সেন্টিমিটার হবে, 10⁻10 সেন্টিমিটার হবে। আচ্ছা, বডি সেন্টার ক্ষেত্রে, দেহকেন্দ্রীয় ক্ষেত্রে জেডটা কিন্তু বলে দেবে না, জেডটা তোমরা জানো। একক কোষ যদি বডি সেন্টার হয় তাহলে কণার সংখ্যা কত, 2, জেড ইকুয়ালস টু 2। তাহলে ফর্মুলাটা একবার অবশ্যই লিখবে, জেড এম ক্যাপিটাল এন এ কিউব। তাহলে 2 × 55.85 6.023 বা 022 করতে পারো, এখন তো 022 লেখা হয়। 022 × 10⁻23 ইন্টু, এটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম, 288 × 10⁻10 তার হোল কিউব, গ্রাম পার সিসি। অ্যান্সার কার বেরিয়েছে ঠিকঠাক বলে দাও দেখি একবার। ক্যালকুলেটর ইউজ করবে, কার হয়েছে? বই দেখে বলে দিচ্ছ না তো আবার? ক্যালকুলেটর ইউজ করতে বলেছি, বই দেখে বলে দিবে না আবার। 7.76 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা সিসি। এইটা হয়ে গেল একটা টাইপ।
এইটা একটা টাইপ যেখানে তোমাকে রো চেয়েছে, বাকি সবগুলো সাপ্লাই করে দিয়েছে। আর একটা টাইপ বলছি, রো নির্ণয় করারই একটা টাইপ, মানে এটা যদি টাইপ 1 হয়, টাইপ 1 এর এ লিখে দিলাম ছোট করে, টাইপ 1 স্মল এ, তাহলে টাইপ 1 এর স্মল বি লিখছি, মানে কি ঘনত্ব নির্ণয় করতে দেবে, কিন্তু জেড দিয়ে দেবে, আর দিয়ে দেবে, ক্যাপিটাল এম দিয়ে দেবে, আর ক্যাপিটাল এন দিয়ে দেবে, এগুলো সব দিয়ে দেবে। এ দেবে না কিন্তু, স্মল এ, এখানে দেখো স্মল এটা বলে দিয়েছে, এখানে কিন্তু স্মল এ বলবে না, স্মল এটা কিন্তু বলবে না, আর রো তোমার কাছে চাইবে। করতে পারবো এরকম টাইপের কোশ্চেন দিলে? ঠিক আছে, তাহলে তাহলে একটা কোশ্চেন দিচ্ছি, দেখো তোমার সবাই করে দেখাও দেখি। কার মাইক মিউট করা নেই? চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। একটা কোশ্চেন বলছি, সবাই বইতে দেখে না, যাদের বই আছে, যাদের বই নেই তারা ছোট করে বলে দিচ্ছি, সেগুলো লিখে নেবে, তারা আমি খুঁজে বার করি কোথায় আছে। হ্যাঁ, এটা দিয়েছে, কোথায় গো? পেজ নাম্বার 14-তে আছে। কোশ্চেনটা হচ্ছে, সোডিয়াম তার ভর দিয়ে দিয়েছে 23, পারমাণবিক গুরুত্ব দিয়ে দিয়েছে 23, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ গঠন করে, এফসিসি। যদি সোডিয়ামের ব্যাসার্ধ, আর কি দিয়েছে, যদি সোডিয়ামের ব্যাসার্ধ হয় 1.19 অ্যাংস্ট্রম, তবে সোডিয়াম কেলাসের ঘনত্ব কত? এই টাইপের একটা কোশ্চেন দিয়েছে। কি বললাম? সোডিয়াম মলিকুলার ওয়েট দিয়ে দিয়েছে, এফসিসি একক কোষ গঠন করে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, আর রো চাইছে। তাহলে এফসিসি দিয়ে দেওয়া মানে কি জেড দিয়ে দেওয়া, কত হবে জেড? সেন্টার এলে 4 হবে, 4। তাহলে করো দেখি এই অঙ্কটা করে আমাকে বলো অ্যান্সার কত হলো, আমাকে সবাই বলবে। গ্রাম পার সেন্টিমিটারে বের করবে, এটা অ্যাংস্ট্রমটাকে গ্রাম পার সেন্টিমিটারে নিয়ে চলে যাবে, এটাই জানো তোমরা কি করতে হয়। ও দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে 1.91 অ্যাংস্ট্রম, 1.91 অ্যাংস্ট্রম। বড় করতে হবে নাকি, জুম করে দিই? হ্যাঁ, 1.19 অ্যাংস্ট্রম। এটা তাহলে টাইপ 1B বলতে পারি। রো নির্ণয় করতে দিয়েছে দুটো ক্ষেত্রেই, কিন্তু এক্ষেত্রে সবগুলো সাপ্লাই করছে, এখানে এ সাপ্লাই করছে না। তাহলে আগে তোমাকে এ বের করে নিতে হবে। এফসিসির ক্ষেত্রে এ বার করার ফর্মুলা জানো তো? দেখো এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে, এ সমান আর ইন্টু 2√2, কারণ আর ইকুয়ালস টু এ বাই 2 কত আসছে? না ভুল আছে, কি এ এ নাকি? রো জিজ্ঞাসা করছি, রো বের করো, রো এ বের করে কি হবে?
5.4 10⁻⁸ এটা ঠিক আছে যে বলছিলে। তাহলে এটা 5.4 × 10⁻⁸ সেন্টিমিটার আসছে। তাহলে রো ইকুয়ালস টু বের করে নাও এখান থেকে 4 × 23 5.4 × 10⁻⁸ তার হোল কিউব, আর একটা হচ্ছে 0.96 কার বেরিয়েছে সুজানা? 0.96 অ্যান্সার ঠিক আছে। জিরো 0.96 বা 0.97 লিখতে পারো। হ্যাঁ 0.97, তাহলে বইয়ের সাথে মিলে গেল একদম। ঠিক আছে, এটা বইতে আছে, বইতে বার করবে 48 পেজের 4 কোশ্চেনটা। এই টাইপের আরো অনেক কোশ্চেন তুমি পাবে টেস্ট পেপার বা অন্য জায়গা থেকে পাবে। তাহলে এটা একটা টাইপ হয়ে গেল। নেক্সট আর একটা টাইপ। এবার এই টাইপগুলো আবার আমি আলাদা করে কিছু বলছি না, কি বলছো বলো? পেজ নাম্বার 48 কোশ্চেন নাম্বার 4 গাণিতিক প্রশ্নাবলী যেগুলো আছে, গাণিতিক প্রশ্নাবলী নিচের দিকে দেখবে আছে, নতুন বই 48 পেজ পেয়ে যাবে এখানে। আচ্ছা যাদেরই নতুন বই আছে পেজ নাম্বার 48 এর যে কোশ্চেন গুলো আছে 48 আর 49 সব অঙ্ক করতে হবে, একটা বাদ দিলে যাবে না, সব অঙ্ক করতে হবে। আচ্ছা আমি এবার একটু ইম্পর্টেন্টের দিকে যাচ্ছি। হ্যাঁ, এরপর যে টাইপ গুলো আছে কিছুই টাইপ নয়, কখনো এ নির্ণয় করতে দেবে, কখনো তোমাকে জেড নির্ণয় করতে দেবে। জেড নির্ণয় করতে দিতে পারে বা বলতে পারে একক কোষের প্রকৃতি কি রূপ। একক কোষের প্রকৃতি মানে কি, ফেস সেন্টার, বডি সেন্টার না সিম্পল ইউনিট সেল, সেটা জানতে চাইবে। একক কোষের প্রকৃতি চাওয়া মানে কি, জেড চাওয়া। যদি জেড এর ভ্যালু জেনে যাও তাহলে তুমি একক কোষের প্রকৃতি জেনে যাবে। কোশ্চেন হতে পারে যে স্যার যদি 2 হয়, জেড এর ভ্যালু যদি 2 হয় তাহলে একক কোষের প্রকৃতি কি হবে স্যার? তাহলে এন্ড সেন্টারে হতে পারে আর বডি সেন্টারে হতে পারে। কি হবে বলো দেখি? বডি সেন্টার, ভেরি গুড, বডি সেন্টার হবে, কারণ এন্ড সেন্টার সিলেবাসে নেই। আর ঘন কাকা বলেই দেবে তোমাকে আগে থেকেই। আচ্ছা আর কি দিতে পারে? ক্যাপিটাল এম নির্ণয় করতে দিতে পারে, এগুলো টাইপ সব। আবার স্মল আর নির্ণয় করতে দিতে পারে। এবার যে টাইপটা, যেটা আমি টাইপ 6 লিখছি, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। হ্যাঁ, আমি অন্য পাতায় লিখছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতি বছর আমি দেখেছি এটা দেয়। সেটা হচ্ছে দুটো কোশ্চেন দেয়, আগে লিখে দিচ্ছি শুনে নাও। কোন কেলাস ধাতু বা কেলাসাকার আণবিক যৌগের একটি নির্দিষ্ট পরিমাণে, এইটা এখান থেকে আন্ডারলাইন করছি, এটি নির্দিষ্ট পরিমাণে কণার সংখ্যা নির্ণয় করতে দেবে। মানেটা কি? মানে তোমাকে বললো যে ডাব্লু গ্রাম যৌগে কতগুলো একক কোষ আছে বা কতগুলো কণার সংখ্যা আছে, একক কোষ নয় কণার সংখ্যা আছে। আর এটা কি দেয়? কণার সংখ্যা নির্ণয় করতে দেয় এবং একক কোষের সংখ্যা নির্ণয় করতে দেয়। একক কোষের সংখ্যা নির্ণয়, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় ধরে রাখো দেবে। কি বললাম? একক কোষের সংখ্যা নির্ণয় করতে দেবে
আর কণার সংখ্যা নির্ণয় করতে দেবে। দুটোর মানেটা বুঝতে পারলাম কি? দেখো তো ভালো করে। তোমাকে বলে দেবে যে ডাব্লু গ্রাম যৌগটা আছে বা ডাব্লু গ্রাম কেলাস ধাতুটা আছে, সেই কেলাস ধাতুতে ডাব্লু গ্রামে কতগুলো কণা আছে বা ডাব্লু গ্রামে কতগুলো একক কোষ আছে। প্রথমে কণা কি করে নির্ণয় করতে হয় সেটা শেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে হেডিং দাও, কণার সংখ্যা নির্ণয়। আচ্ছা ভাবো, এম গ্রাম যদি কেলাস হয়, এম গ্রামে কণার সংখ্যা কত হবে কে বলবে? হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, মলিকুলার ওয়েট যদি এম গ্রাম হয়, তাহলে এম গ্রামে কণার সংখ্যা কত কে বলবে? ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন। তাহলে 1 গ্রামে কত আর ডাব্লু গ্রামে কত? তাহলে এইটা হয়ে গেল কণার সংখ্যা, ডাব্লু গ্রামে কণার সংখ্যার ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমাকে মুখস্থ রাখতে হবে। ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ রাখলেই হবে। কোথা থেকে এলো একটু দেখিয়ে দিলাম, তোমাদের বইতেও আছে। ডাব্লু এন বাই ক্যাপিটাল এম। এবার যেটা আছে সেটা হচ্ছে একক কোষের সংখ্যা, যে কতগুলো একক কোষ আছে ওই ডাব্লু গ্রাম পরিমাণে। একক কোষের সংখ্যা ডাইরেক্ট ফর্মুলা লিখতে পারি। তো আমি কিভাবে ফর্মুলাটা এসছে দেখিয়ে দেবো, না ডাইরেক্ট ফর্মুলাটা লিখে দেবো? যেমন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, ধরে জেড সংখ্যক কণা, জেড সংখ্যক কণা থাকে, কতগুলো একক কোষে থাকে গো? জেড সংখ্যক কণা একটি একক কোষে থাকে। আমি তো তাই ফর্মুলা লিখেছি। বডি সেন্টারের ক্ষেত্রে জেড সমান 1, 2, সিম্পলের ক্ষেত্রে 1, ফেস সেন্টারের ক্ষেত্রে 4। তার মানে জেড সংখ্যক কণা থাকলে সেটা একটা একক কোষ। বা বলতে পারি, বা একটি সংখ্যক কণা থাকে 1/z একক কোষে। অতএব ডাব্লু এন বাই ক্যাপিটাল এম সংখ্যক কণা থাকে এইটা। বা ফর্মুলা লিখতে পারি একক কোষের সংখ্যা একবারে ফর্মুলা লিখতে পারি, ফর্মুলা যেন তোমাদের মুখস্থ থাকে। এই যে দুটো বক্স করলাম, সেই দুটো বক্স যেন একদম মুখস্থ থাকে। থাকবে তো নাকি মুখস্থ? এবার একটা কোশ্চেন দিই, বইতেই আছে। যদি বই থেকে অঙ্কটা করো তাহলে দেখে দেখে করে দেবো, তো সেই জন্য বলছি না। কোশ্চেনটা বলছি, শুনো না মন দিয়ে একটু। যে একটা ধাতব কপার আছে, কপার ধাতু, সেই কপার ধাতুর পারমাণবিক ভরটা বলে দিয়েছে 63.5 গ্রাম মোল ইনভার্স। আর সেটা ঘনকাকার কেলাস গঠন করে। ঘনকাকার কেলাস মানে কিউবিক ক্রিস্টাল, কিউবিক ক্রিস্টাল গঠন করে। আচ্ছা, আর ওই যে কেলাসটা আছে সেখান থেকে যদি 6.35 গ্রাম ধাতব কপার একক কোষের সংখ্যা বলে দিয়েছে। একক কোষের সংখ্যা কত বলেছে? 1.50
6 into 10 to the power 22 এই এত গ্রামে কত আছে সংখ্যা আছে একক কোষ এটা আছে। কোশ্চেন করেছে যে একক কোষের প্রকৃতি কি রকম, একক কোষের প্রকৃতি। কি চেয়েছে বলো দেখি কোশ্চেনে? জেড চেয়েছে, জেড। একক কোষের প্রকৃতি চেয়েছে মানে কি জেড চেয়েছে। তাহলে কোন ফর্মুলাটা ইউজ করবো, এই নিচেরটা না উপরেরটা? নিচেরটা ফর্মুলাটা ইউজ করে, নিচের ফর্মুলাটা ইউজ করে বলো দেখি জেড কত হচ্ছে। বলো বলো। হ্যাঁ, কণার সংখ্যা নির্ণয় যাবো, পরে আসছি, কণার সংখ্যা নির্ণয় পরে বলছি। হ্যাঁ, কণার সংখ্যাটা পরে বলছি, একটু অঙ্কটা করে নিক, দেখ কত আসছে বলবে। কত আসছে বলবে, নিয়ার অ্যাবাউট একটা আসবে। সব মানগুলো বসিয়ে দেওয়ার পর একটা মান আসবে, সেটা নিয়ার অ্যাবাউট কত আসছে বলো। 3.99 নাকি কিছু আসছে, দেখো। সবাই ক্যালকুলেট করবে, কেউ বসে থাকবে না কিন্তু, অঙ্কটা করবে সবাই। হ্যাঁ, 3.99 মানে কি 4 করে দিলাম, তাহলে সেটাকে, তাহলে কি প্রকৃতি কি হয়ে গেল, এফসিসি, পৃষ্ঠ কেন্দ্রিক হয়ে গেল। ঠিক আছে, আর এখানে আরেকটা কোশ্চেন বলে দিই। একটা একক কোষ বলেছে, একক কোষ বলছে, একটা সোডিয়াম ধাতু বলছে। আর নেক্সট কোশ্চেন, সোডিয়াম ধাতু, সেই সোডিয়াম ধাতু দেহকেন্দ্রিক কেলাস গঠন করে, কিউবিক কেলাস, বিসিসি। আচ্ছা, 9.2 গ্রাম, 9.2 গ্রাম ধাতব সোডিয়াম, 9.2 গ্রাম ধাতব সোডিয়াম একক কোষের সংখ্যা নির্ণয় করো। সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রথমে কি করতে হবে আর তারপরে কি করতে হবে একটু বলে দাও আমাকে। এই জিনিস দিয়ে দিচ্ছে, সোডিয়াম ধাতু বলেছে, সেই সোডিয়াম ধাতুটা বিসিসি ক্রিস্টাল গঠন করে। 9.2 গ্রাম ধাতব সোডিয়ামের একক কোষের কণার সংখ্যা কি কি দিয়ে দিয়েছে বলো দেখি। জেড দিয়েছে, জেড কত বলেছে বলো। জেড 2 বলে দিয়েছে। আচ্ছা, ক্যাপিটাল ডাব্লিউ বলেছে, কত ডাব্লিউ বলেছে, কত ডাব্লিউ? 9.2 গ্রাম। আচ্ছা, ক্যাপিটাল এম বলে দিয়েছে, ক্যাপিটাল এম বলে দিয়েছে, জানো তো নাকি? 23। তাও লিখে দিয়েছে, লিখে দেওয়া আছে, তাও আমি বলে দিলাম, তোমরা তো মুখস্থ করেই ফেলেছো। আচ্ছা, আর কি দিয়ে দিয়েছে? ক্যাপিটাল এম দিয়ে দিয়েছে 6.022 10 to the power 23। তাহলে আমাকে একক কোষের সংখ্যা নির্ণয় করতে হবে। কোন ফর্মুলায় কি হবে না হবে তোমরা বলে দাও দেখি। একদম কে গো? কে, তোমার নামটা কি? শিরিন তো একদম অ্যান্সার বলে দিচ্ছে, 1.2044 23। এটা অ্যান্সার আছে, বই থেকে বলে দাও না তো শিরিন। এই আমরা অঙ্ক করছি, তুমি তো অ্যান্সার বলে দিচ্ছ। হ্যাঁ ঠিক আছে, ক্যালকুলেটর থাকলে এই সুবিধাটাই হয়। আচ্ছা, বইতে 12 নম্বর পেজে এই কোশ্চেন দুটোই দেওয়া আছে, একটু দেখে নেবে। হ্যাঁ, তাহলে 12 নম্বর পেজে এই কোশ্চেন গুলো দেওয়া আছে। এরকম
হ্যাঁ হ্যাঁ বলো কি কোশ্চেন, অসুবিধা আছে বলো। আচ্ছা একই ফর্মুলাটা দুটো বললাম, ওই ফর্মুলা দুটো মুখস্থ রাখবে। আচ্ছা এই যে কোশ্চেনটা দিচ্ছি সবাই পেজ নাম্বার 48 কোশ্চেন নাম্বার 8, পেজ নাম্বার 48 কোশ্চেন নাম্বার 8। কোশ্চেনটা হচ্ছে একটি ধাতব মৌল ঘনকাকার কেলাস গঠন করে, উক্ত কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 1.8 অ্যাংস্ট্রম, আর ঘনত্ব বলে দিয়েছে রো ইকুয়ালস টু 2.14 গ্রাম সেন্টিমিটার পার সেন্টিমিটার কিউব। আচ্ছা ধাতুটির 250 গ্রামে কতগুলি একক কোষ আছে? একটু আলাদা রকম এই কোশ্চেনটা, কিন্তু কি বলেছে, কিনারার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, রো বলে দিয়েছে, আর এত গ্রামে জিজ্ঞাসা করেছে কতগুলো একক কোষ আছে, ঘনকাকার কেলাস গঠন করে। এটা কেউ করতে পারলে করো, আমাকে বলো দেখি কে করতে পারছো। ও কোশ্চেনটা কি বললাম, কোশ্চেনটা বলছি, বই তো বই নেই তোমার কাছে? বই থাকলে পেজ নাম্বার 48 কোশ্চেন নাম্বার 8। আর যদি বই না থাকে আমি একবার রিপিট করছি, শুনে নাও। অ্যান্সার কে বলছে বলবে, কে বলবে অ্যান্সারটা বলো, কে বলছো? আমি কে গো? হ্যাঁ কে বলছিলে বলো। টু ইন্টু 10⁻25 অ্যান্সারটা তো ঠিকই হয়েছে, কিন্তু কিভাবে করলে? 2 ইন্টু 10⁻25 অ্যান্সারটা ঠিক আছে, কিন্তু করলে কি হবে একটু বলো দেখি শুনি। না, যে অ্যান্সারটা দিলে সে বলবে, যে অ্যান্সারটা দিলে সে বলবে। হ্যাঁ আয়তন পাওয়া গেল, তারপর আয়তনের ফর্মুলা দিয়ে কোনো অঙ্ক করেছি নাকি আমি? সে তো ঠিক আছে, তুমি তো 49 এর অ্যান্সারটা দেখে দেখে বলছো যা লেখা আছে। হ্যাঁ তুমি তুমি হ্যাঁ হ্যাঁ বলো, একজন বলো। হ্যাঁ জেড এম বার করেছো, জেড আর এম একসাথে বার করেছো, দুটো জিনিস, তাই তো? নাকি আলাদা করে বার করেছো? রো ফর্মুলাটা কি ছিল? রো সমান হ্যাঁ বলো, রো সমান কি ছিল? জেড এম বাই এন এ কিউব, ঠিক আছে। তাহলে জেড এম সমান হয়ে গেল রো এন ইন্টু এ কিউব। এইভাবে করলে ক্ষতিটা কি আছে? এইভাবে যে করেছেন, যে মেয়েটা করেছে বললো মধুমিতা করেছে নাকি? এইভাবে যে করেছো সে ঠিকঠাক করেছো, আর যে মেয়েটা আমাকে বলে দিলে যে 250 গ্রাম আয়তন বের করেছি, সেই মেয়েটার নাম বলো আমাকে একবার।
রূপসা, তুমি বই দেখে কেন বলছো? 49 পেজটা দেখে বলছো কেন? অঙ্কগুলো কেন করতে গেলে? আমি পড়াইনি, তুমি করতে গেলে কেন? তুমি এগিয়ে এগিয়ে যাচ্ছ নাকি রূপসা? সে ঠিক আছে, পড়েছে ঠিক আছে, কিন্তু আমি যে ফর্মুলা দুটো শেখালাম সেই ফর্মুলা দিয়ে কিন্তু এটা হচ্ছে না। তুমি নিজে বাড়িতে বুঝে ভেবে দেখবে যে এটা এটা মুখস্থ ভিত্তিক অ্যান্সার দিচ্ছ না বুঝে অ্যান্সার দিচ্ছ। আমি তো এই যে যে পদ্ধতিতে করেছি এটা আমি একটা খুব একটা ভালো বুঝতে পারিনি, তবে তুমি বুঝতে পারবে না এর কোনো মানে নেই, তুমি বুঝতেই পারো। কিন্তু এইভাবে যদি তুমি যাও তাহলে আমার মনে হয় দেখো এইটা তুমি জানো, এটা জানো, এটা জানো, তাহলে তিনটে যদি তুমি জেনে যাও তাহলে জেড তুমি জেনে গেলে। আর এই ফর্মুলা যেটা ছিল ডাব্লু ইন্টু ক্যাপিটাল এন আর জেড এম, তাহলে নিচের জিনিসটা পেয়ে গেলে ডাব্লুটা তুমি জানো 250 আর অ্যাভোগাড্রো সংখ্যাটা তুমি জানো, তাহলে আমার মনে হয় এই ফর্মুলাটা ইউজ করলে বেশি ভালো হয়। এই ফর্মুলাটা ইউজ করলে বেশি ভালো হয় আর কি। তুমি ওইটা দিয়ে করতে পারো, ওইটা দিয়ে করলেও তুমি নাম্বার পাবে অবশ্যই, কিন্তু এইটা দিয়ে আমি সেটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করবো যদি এইভাবে কেউ করে থাকো। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল। এইটাই টাইপের একটা অঙ্ক অ্যান্সার বেরিয়েছে ঠিকই, 2 × 10⁻25। সবারই এইটা অ্যান্সার বেরিয়েছে না কাছাকাছি গেছে? ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো দিলে করতে পারবে। আচ্ছা, বইতে দেখবে 48 আর 49-এ অনেক কোশ্চেন পাবে যেখানে NaCl ক্লাসের কথা বলবে। NaCl ক্লাসটা আমি পড়াইনি এখনো। NaCl ক্লাসের ক্ষেত্রে মনে রাখবে Z = 4, যে 9 অঙ্কটা আছে সেখানে 4টা এখন আপাতত মনে রাখবে। তাহলে 14টা কোশ্চেন দেওয়া আছে, সেই 14টা অঙ্ক করবে, কিন্তু 1 থেকে 14টা অঙ্ক করবে। বাড়ির কাজ দিলাম এটা আমি।